জাতির মনোনীত প্রতীক বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বক্তৃতানুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী বক্তৃতানুষ্ঠানটি বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে একক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক বাংলা একাডেমির ফেলো জনাব ফয়জুল চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। শুধুবৃন্দ, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের আয়োজন শুরু হয়েছে সকালে একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর প্রতিবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনার ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভা থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আমি এখন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়কে আজকের অনুষ্ঠানের সম্মানিত একক বক্তাকে সঙ্গে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভা প্রধান বাংলা একাডেমির সভাপতি মহোদয় ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মহাপরিচালক মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের বক্তা জনাব ফয়জুল চৌধুরী এবং একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এর বাইরেও আমাদের কম হলেও কয়েকজন অতিথি দেখতে পাচ্ছি, তাদের সবাইকে আমি এই এখনকার এই আয়োজনে স্বাগত জানাই। বাংলা একাডেমির ৭০ বছর পূর্তি, এটা একটা খুবই বড় ঘটনা। অনেক সময় বড় ঘটনা উপলব্ধি করা এবং সেই উপলব্ধি কাঠামোগতভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে নানান কারণে। কিন্তু ঘটনাটা ঘটে, একই সঙ্গে সেটা আসলে জনজীবনে এবং সামগ্রিক আবহের মধ্যে কাজও করে যায়। বাংলাদেশের জন্য প্রাতিষ্ঠানিকতা একটা বড় ব্যাপার, এবং যদি আমরা পূর্ব বাংলার কথা ভাবি, আমরা যদি আমাদের রাষ্ট্র গঠনজনিত সংকটগুলোর কথা ভাবি, আমরা যদি এখানকার জনগোষ্ঠীর যে রাজনৈতিক লড়াই সংগ্রাম, তার আকারহীনতা অথবা আকার পাওয়ার ইতিবৃত্তের কথা ভাবি, তাহলে আমরা এখানকার প্রাতিষ্ঠানিকতার ব্যাপারটির গুরুত্ব অপেক্ষাকৃত ভিন্নভাবে উপলব্ধি করতে পারবো। এবং সেই প্রাতিষ্ঠানিকতার ইতিহাসে বাংলা একাডেমি একটা খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকবে। আমরা জানি যে একটা বিশেষ মুহূর্তে যুক্তফ্রন্ট অল্প সময়ের জন্য তখনকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিল, এবং একটা খুবই সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র দ্বারা পরিচালিত ওই রাষ্ট্রে এই সরকার, যেটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, এবং সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল বলেই মোটামুটি সবগুলো সূত্র দাবি করে সে ধরনের সরকার টিকতে পারেনি। কিন্তু তার কিছু প্রভাব জনজীবনে থেকেই গিয়েছিল। তার কোনোটি দীর্ঘমেয়াদী হয়েছিল। যে কয়েকটা জিনিস দীর্ঘমেয়াদী হয়েছিল তার মধ্যে বাংলা একাডেমি সম্ভবত সর্বশ্রেষ্ঠ, এবং এটা একটা বিরাট পরিকল্পনার অংশ ছিল। আপনারা যদি কেউ ২১ দফা মনোযোগ দিয়ে পড়েন, এটার সঙ্গে হয়তো আবুল মনসুর আহমদের মতো স্থিতধী ব্যক্তি
বিশেষভাবে যুক্ত ছিলেন বলে, যদিও তিনিই লিখেছিলেন বলা হয়, কিন্তু এটা পার্টির ম্যানিফেস্টো করে আমি এটাকে ঠিক একক কৃতিত্বে না দিয়ে তাকে প্রধান কৃতিত্ব দিতে চাই। হয়তো তিনি ছিলেন বলে ঘটনাটি ঘটেছিল যে একটা রাজনৈতিক জোটের 21 দফার মধ্যে 5টি দফা ছিল ভাষা এবং সাহিত্য কেন্দ্রিক, এবং তার মধ্যে একটা একাডেমি প্রতিষ্ঠা বিশেষভাবে উল্লেখিত ছিল, এবং সেটা হয়েছে। ইতিহাস থেকে প্রমাণিত হয় যে এর স্বল্প বাজেট এবং স্বল্প পরিসর সত্ত্বেও একাডেমিকে আমাদের এখানকার যে তখনকার ছোট্ট বিদ্বৎ সমাজটি সেটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল। ইতিহাস থেকে বোঝা যায় যে এটা প্রথম থেকেই ওই কেন্দ্রীয় মর্যাদা ভোগ করেছিল, যে কেন্দ্রীয় মর্যাদা সমস্ত পৃথিবীর একাডেমিগুলো তার ভাষা ও সাহিত্যের নির্যাস ধরনের চর্চার একটা কেন্দ্র হিসেবে পেয়ে থাকে। আমাদের এখানেও একজাক্টলি তাই হয়েছিল, এবং ওই সময়কাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ভাষা, সাহিত্য, সংস্কৃতি সংক্রান্ত চর্চার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বাংলা একাডেমিকে কেন্দ্র করে রয়েছে। আমরা বাংলা একাডেমিকে প্রথম থেকেই নানান ধরনের বিতর্কের মধ্যেও দেখেছি। আশা আকাঙ্ক্ষা ঠিক মতো পরিপূরণ করতে পারে না এই ধরনের নানান ধরনের অভিযোগ এবং অনুযোগের মধ্যেও দেখেছি, এবং সে কথাটি মিথ্যা নয়। যে কোনো ইনস্টিটিউশন আসলে রাষ্ট্র কতটা ইনস্টিটিউশনালাইজড বা স্ট্রাকচার বা কাঠামোগতভাবে কাজ করে তার উপরে নির্ভর করে, তার উপরেই আসলে তার যে কার্যকরতা সেটা নির্ভর করে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ওইরকম সুষ্ঠু এবং কাঠামোবদ্ধ রাষ্ট্রের অধীনে বসবাস করার সৌভাগ্য অর্জন করিনি। ফলে তার অধীন ইনস্টিটিউশন যেমন বিশ্ববিদ্যালয়, যেমন একাডেমি, এগুলোর নানান ধরনের সীমাবদ্ধতা সবসময় ছিল বা এখনো আছে। কিন্তু রাষ্ট্র এবং কাঠামোর বাইরেও মানুষের ভাষা, সংস্কৃতি এবং সাহিত্য চর্চার একটা প্রকাশিত এবং অপ্রকাশিত, সজ্ঞানে করা এবং অজ্ঞাতে হওয়া নানান ধরনের চর্চা থাকে। সে চর্চাগুলো সঞ্চিত হয়। এটা সঞ্চয়নের কতগুলো রূপহীন কাঠামো থাকে এবং কতগুলো কাঠামোগত প্রকাশও থাকে। এই বিচিত্র ব্যাপার যে ইতিহাসের বিভিন্ন সময়ে বাংলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত হয়েছে তার প্রমাণ হলো এই যে বিপুল পরিমাণ সমালোচনা এবং ব্যর্থতার মধ্যেও বাংলা একাডেমিতে 70 বছরে বিপুল পরিমাণ আসলে সমৃদ্ধি জমেছে, এবং সেটা আমরা টের পাই যখন আমরা এখানকার অন্তত নন ফিকশনাল মনন চর্চার একটা ধারাবাহিক ইতিহাস তৈরি করতে চাই। আমরা টের পাই যখন এখানে গবেষণার কোনো খতিয়ান তৈরি করতে চাই, এবং আমরা টের পাই যে মানুষের আবেগ, অনুভূতির যে অংশগুলো ভাষা এবং সাংস্কৃতিক নানা প্রকাশ উপকরণে নানানভাবে প্রকাশিত হয়ে মূর্ত হয়, মূর্ত রূপ লাভ করে, তার একটা গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে বাংলা একাডেমির যে দীর্ঘকালীন এবং গভীরতর সংযোগ সেটার যে কোনো খতিয়ান নেই। আমরা বাংলা একাডেমিকে এই 70 বছরে সেভাবেই আবিষ্কার করছি। এটা ঘটে যদি খানিকটাও রক্ষা করা যায়। রাষ্ট্র মাঝে মাঝেই অন্যায্যভাবে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর উপর তার ক্ষমতা প্রয়োগ করতে চায়। মাঝে মাঝেই বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষ এই প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো কাজ করতে দিতে চায় না। কিন্তু যে ব্যাপারটি জনগণের আত্মার সঙ্গে যুক্ত, সত্তার সঙ্গে যুক্ত, যে ব্যাপারগুলো সংস্কৃতির সামগ্রিক পরিচয় নির্মাণ এবং যে পরিচয় আছে তার উদ্ঘাটনের সঙ্গে যুক্ত, সেই ব্যাপারগুলোকে আসলে এই ধরনের হস্তক্ষেপ দিয়ে যে শেষ পর্যন্ত রোধ করা যায় না, রুখে দেওয়া যায় না, কিংবা পুরোপুরি ধ্বংস করা যায় না, বাংলা একাডেমির গত 70 বছর ধরে জমা হওয়া বিপুল পরিমাণ কাজ আসলে তারই প্রমাণ। এটার একটা কারণ হলো এই, বাংলা একাডেমির এতটা কেন্দ্রত্ব পাওয়ার একটা কারণ হলো এই যে এটার সঙ্গে ভাষা যুক্ত, এটার সঙ্গে সাহিত্য যুক্ত এবং এটার সঙ্গে সংস্কৃতি যুক্ত, ইতিহাসও আছে চর্চার মধ্যে, এবং ইতিহাস এই ব্যাপারগুলোর মোটেই বাইরের জিনিস নয়। কোনো সন্দেহ নয়, যেহেতু বাংলাদেশ রাষ্ট্র যেই জাতীয়তাবাদী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছে, তার মূল কেন্দ্রবিন্দু ছিল ভাষা এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ ছিল সাহিত্য। সেটা ভালো কি খারাপ সেই আলোচনা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাই ঘটেছে।
এখানে ভাষার একটা কেন্দ্রিকতা ছিল, এখানে রাষ্ট্রের মধ্যে একটা ভাষা কেন্দ্রিকতা ছিল, এবং সাহিত্য তার প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল পূর্ব বাংলায়, আমাদের এখানে অন্তত আধুনিক যুগে। সেই কারণেই যেমন বলছিলাম, কোনো সন্দেহ নাই যে বাংলা একাডেমির এই কেন্দ্রত্ব প্রাপ্তি ঘটেছে। কিন্তু যে কোনো কারণে ঘটুক না কেন, আমরা তার একটা উত্তরাধিকার বহন করছি। আমরা এখানে যারা কাজ করি, আমরা যারা স্থায়ীভাবে কাজ করি, যারা কিছু সময়ের জন্য কাজ করি, এবং যারা কাজ করবো অথবা কখনো করবো না কিন্তু নানানভাবে সম্পৃক্ত, তাদের জন্য বাংলা একাডেমি এক ধরনের একটা আশ্রয় প্রশ্রয় হয়ে উঠেছে। এটা যে খুব গুরুত্বপূর্ণ আশ্রয় এবং প্রশ্রয়, সে বোধ আমার আগেও ছিল। আমি আগেও এখানে একাধিকবার বলেছি, আমার আগেও ছিল, সেটা আমি টের পেলাম। কিন্তু এখন গত 1 বছরের বেশি সময় আমি এখানে দায়িত্ব পালন করার কালে এই ব্যাপারটি আমি আরো প্রত্যক্ষভাবে অনেক বেশি পরিমাণে টের পেয়েছি। আমি দেখেছি যে আকারে প্রকারে এই প্রতিষ্ঠান যত বড়, গুণে এবং অভিব্যক্তিতে তার চেয়ে আসলে অনেক বিপুল, অনেক বিশাল, এবং ওই বিশালত্বের কারণে দেশ এবং বিদেশের বিপুল সংখ্যক মানুষ, এমনকি অনেক মানুষ যারা এমনকি বাংলাদেশের মানুষ নন কিন্তু ভাষার সূত্রে কিংবা অন্যান্য চর্চার সূত্রে যুক্ত, তারাও বাংলা একাডেমির প্রতিনিয়ত খোঁজখবর রাখা খুবই জরুরি মনে করেন। অনেকেই হয়তো এমন ভাবে খোঁজখবর রাখেন যেটা হয়তো খুব গ্রহণযোগ্য নয়, হয়তো তারা হয়তো বিরক্তি, ক্ষোভ ইত্যাদি প্রকাশ করেন, কিন্তু এটা ভাবার যথেষ্ট কারণ আছে যে বিরক্তি এবং ক্ষোভ মানুষের এমন উপলব্ধি, এমন অনুভূতি যেটা আসলে একাত্মতার বোধ না থাকলে জন্মায় না। এমন কারোর প্রতি আমি নিশ্চয়ই বিরক্ত হবো না, এমন কারোর প্রতি মুখর হবো না যার সঙ্গে আমি কোনোভাবে একাত্ম বোধ করি না। ফলে আমি ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই যে এই যে বিপুল পরিমাণ মানুষ বাংলা একাডেমির ব্যাপারে সবসময় নিজেদের একাত্মতা প্রকাশ করে নানানভাবে, সেটা প্রশংসার মধ্য দিয়ে, সেটা বিরক্তির মধ্য দিয়ে, উষ্মার মধ্য দিয়ে, এটা আসলে বাংলা একাডেমির গত 70 বছরের অর্জন। তার যে কেন্দ্রিকতার কথা, কেন্দ্রত্বের কথা আমি একটু আগে বললাম, সেটা একটা অভিব্যক্তি, সেটা একটা প্রকাশ। কিন্তু আমি ব্যাপারটাকে যেমনটি প্রথম থেকে বলে আসছি যে আরো বেশি দূর পর্যন্ত ভাবতে চাই। তার ভাবনার একটা কারণ হলো এই, পৃথিবীতে এই ধরনের একাডেমি বাংলা একাডেমি একমাত্র নয়, বহু একাডেমি পৃথিবীতে আছে, সেগুলো তার নিজ নিজ জনগোষ্ঠী, নিজ নিজ সংস্কৃতি, ভাষা এবং রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করে। ফলে এই ধরনের একাডেমি কি কাজ করতে পারে, কি তার গঠন বৈশিষ্ট্য হওয়া দরকার, তার সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের সঙ্গে একাডেমির সম্পর্ক কিরকম হওয়া দরকার, এটা সবটাই আমাদের নির্ধারণ করার দরকার নেই। পৃথিবীতে এটার বহু আইডিয়াল, আদর্শ আসলে প্রতিষ্ঠিত আছে। আমাদের একটু ভাবার দরকার আছে, এই যে 70 বছর পূর্তি অনুষ্ঠান আমরা করছি, আমাদের একটু ভাবার দরকার আছে যে আমরা সেই ধরনের একটা কাঠামোগত পরিস্থিতির মধ্যে উন্নীত হতে পেরেছি কিনা, এবং হয়তো পারিনি, কিন্তু ভাবার দরকার আছে যে কিভাবে আমরা সেদিকে যাত্রা করতে পারি। এটা বলার আরেকটা কারণ হলো এই যে বাংলা একাডেমি কাছে লোকে এমন অনেক কিছু প্রত্যাশা করে যে প্রত্যাশাটা আসলে বিশ্ববিদ্যালয়ের কাছে করা উচিত। আমি বহুবার এই ব্যাপারে সাক্ষাৎকার এবং অন্যত্র এই ভুল ভাঙিয়েছি, অথবা আমার মনে হয়েছে যেটা বলা দরকার যে যা যা বাংলা একাডেমির কাছে লোকে চায় সেটার অনেক কিছু আসলে প্রাতিষ্ঠানিকভাবে একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো করে না, এটা বেসিক্যালি ইউনিভার্সিটিগুলো করে। তাহলে একাডেমি কি করে? একাডেমি আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে উৎপন্ন জ্ঞানের এক ধরনের মধ্যস্থতাকারী হিসেবে, এক ধরনের সংযোজক কিংবা সমন্বয় রেখা হিসেবে কাজ করে, যেখানে বিচিত্র ধরনের মত পথের নানান ধরনের গড় বা সমন্বয় হয়ে এমন একটা অবস্থা তৈরি হয় যেটাকে সারা পৃথিবীতে নানানভাবে আসলে স্ট্যান্ডার্ড নামে দেখা হয়। এই যে স্ট্যান্ডার্ডাইজেশন বা মাননীকরণ, এটাই সারা পৃথিবীতে একাডেমির প্রধান কাজ। আমাদেরও আসলে সেই ধরনের কাজই করতে হবে, সেই কাজের গতি আরো বাড়াতে হবে। সেই কাজ বাংলা একাডেমি যথেষ্ট করেছে, এতে কোনো সন্দেহ নাই যে অন্তত ভাষাগত মাননীকরণের ব্যাপারগুলো বাংলা একাডেমি এককভাবে বাংলাদেশে বহুদিন ধরে প্রধান একটা প্রতিষ্ঠান হিসেবে করে আসছে। কিন্তু আমাদের আরো এই বিষয়ে অগ্রসর হতে হবে। বিশেষভাবে আমি মনে করি, যেটা আমি বলেছি অনেকবার, যে
বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে পরিপূর্ণরূপে ফাংশনাল না হওয়ার কারণে একাডেমি অন্য দেশে যতটা ভূমিকা পালন করে বাংলাদেশে তার চেয়ে বেশি ভূমিকা পালন করার সুযোগ আছে। সেই সুযোগটা হলো এমন সব উদ্যোগ নিয়ে, এমন সব মানুষদেরকে একত্র করে এমন সব কাজ করিয়ে নেওয়া যেগুলো খুব ভালো ভাইব্রেন্ট ইউনিভার্সিটিগুলো এমনিতেই হয়তো করতো। এই ধরনের একটা সুযোগ বাংলা একাডেমির আছে। তার আর্থিক বরাদ্দ যদিও খুব প্রচুর পরিমাণে নয়, কিন্তু এই ধরনের কোনো কোনো উদ্যোগ নেওয়ার জন্য আমি মনে করি যথেষ্ট, কিন্তু এটা আরো বাড়ানো যেতে পারে। কিন্তু এটাই প্রধান ব্যাপার নয়। আমি বলবো প্রধান ব্যাপারটা হলো এই যে একাডেমি অনেক বেশি পরিমাণে, যেটাকে আমরা ইংরেজিতে বলি নেম অ্যান্ড ফেম, নাম যশ, এটা অর্জন করেছে। একাডেমির প্রতি মানুষের মানসিক নির্ভরতার পরিমাণ অনেক বেশি। একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠীর মধ্যে কোনো প্রতিষ্ঠান যখন এই ধরনের একটা ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তার অনেক ধরনের কাজ করা আসলে খুব সহজ হয়। আপনারা জানেন যে বাংলা একাডেমিতে লোকে, লেখকেরা, গবেষকেরা পাণ্ডুলিপি জমা দেয়, বই বের করতে চায়। বিপুল পরিমাণ মানুষ গত 1 বছর আমার কাছে এসেছেন, 1 বছরের বেশি সময়, যাদের বই আসলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হওয়ার কথা নয়। তারা হয়তো খানিকটা জানেন, কিন্তু এসেছেন একবার যে এই বইটা বের করা যায়। এটা কোনো তুচ্ছ করার মতো সংবাদ নয়। এটা হলো যে যশ বাংলা একাডেমির জমেছে, একজন মানুষ তার সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেকেও যশবান করতে চান। এটা একটা সামাজিক অবস্থা, এটা আমরা রাতারাতি পাইনি, এটা 70 বছর ধরে তৈরি হয়েছে। এটা বিপুল পরিমাণ মানুষের শ্রমে, ঘামে তৈরি হয়েছে। মানুষের বুদ্ধিবৃত্তি, আবেগ ইত্যাদি এর সঙ্গে যুক্ত ছিল। এটা এইভাবে তৈরি হয়েছে। এটা বিভিন্ন সরকারের কাছে, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কাছে কিন্তু একাডেমি ছিল এবং অনবরত সে কাজ করেছে। ওই যে বাইরে যতটুকু দেখা যায়, যেটা নিয়ে মানুষ সমালোচনা করা হয়, যেটা নিয়ে ক্ষোভ তৈরি হয়, সেগুলো ছিল। কিন্তু একই সঙ্গে ভিতরে পাশে বিচিত্র ধারায় অন্য নানান ধরনের কাজও হয়েছে। ওই কাজগুলো একত্র হয়ে আসলে একাডেমির ওই যশটা তৈরি হয়েছে, যে যশটার কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ কোনো না কোনোভাবে একাডেমির সঙ্গে সম্পৃক্ত হতে চায়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কাজে খাটানোর আসলে বিস্তর অবকার আছে। আমি মনে করি, আমি আশা করি একাডেমি কাঠামোগতভাবে সেই ধরনের একটা উচ্চাভিলাষ ধারণ করার চেষ্টা অনবরত চালিয়ে যাবে। করে বাংলাদেশের ইনস্টিটিউশনটা সবসময় করি, আপনারা জানেন যে বাংলাদেশের ইনস্টিটিউশন হয় না। কি কি কারণে হয় না তার অনেকগুলো ব্যাখ্যা মানুষ করে, এবং যা করে না হয়তো সেই ধরনের অনেক কারণ আছে। না হয় বিপুল পরিমাণ সময় পেরিয়ে গেলেও আমরা ইনস্টিটিউশনগুলো তৈরি করতে পারি না কেন? নিশ্চয়ই প্রচুর বাধা আছে, সরকারি বাধা আছে, অর্থের বাধা আছে, সামাজিক শৃঙ্খলা জনিত বাধা আছে, মানুষের জ্ঞান বন্যী জনিত সংস্কৃতির যে কন্ডিশন, সেটা একটা বাধা হিসেবে অনেক সময় কাজ করে। এই সমস্ত বাধা সত্ত্বেও আমি মনে করি যে এটা অবহেলা করার মতো বিষয় নয় যে বাংলা একাডেমির ওই আকর্ষণটা আছে, ওই কেন্দ্রত্বটা আছে, ওই যশটা আছে, যেটাকে কাজে লাগিয়ে একটা উচ্চাভিলাষী পরিকল্পনা সবসময় মানে রাখতে হবে, যাতে আমরা ওই স্তরে পৌঁছাতে পারি। এই অবকাশটা কিন্তু বাংলা একাডেমি আছে। এই 70 বছর পূর্তিতে আমি গভীরভাবে স্মরণ করি বাংলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত প্রশাসনিকভাবে এবং লেখক গবেষক হিসেবে আরো বিচিত্রভাবে পরামর্শ ইত্যাদি দেওয়ার মাধ্যমে যারা সম্পৃক্ত ছিলেন। আমি বলেছি, আমরা জানি যে বাংলাদেশের যাদেরকে আমরা বিদ্বজ্জন করি, বাংলাদেশের যাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে জানি, এদের প্রায় বেশিরভাগই কোনো না কোনোভাবে বাংলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই ইতিহাস তুচ্ছ করার মতো নয়। আমি আজকের দিনে আমরা বাংলা একাডেমির যে যশ উপভোগ করছি, যে ধরনের এই জনিত সুবিধাজনক পরিস্থিতির মধ্যে আছি, সেজন্য এই প্রত্যেক, যাদের আমরা নাম জানি এবং যাদের আমরা নাম জানি না, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে স্মরণ করছি। এবং আমরা আশা করি যে আমরা এখানে যারা কাজ করি এবং যারা বিচিত্রভাবে স্থায়ীভাবে না হয়েও লেখক, গবেষক বা অন্য কোনোভাবে বাংলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত হবেন, তারা এই দায়িত্ব বোধ করবেন যে একাডেমির ওই 70 বছরের অর্জিত কৃতিত্ব যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং যতটুকু সীমাবদ্ধতা আছে সেগুলো অতিক্রম করার জন্য আনুষ্ঠানিক এবং কাঠামোগত
পরিবর্তনের মধ্য দিয়ে একাডেমিক থেকে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পরিপূরণের একটা অবস্থায় আমরা নিয়ে যেতে পারি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং এই 70 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। সুধীবৃন্দ, আজকের প্রতিষ্ঠা বার্ষিকী বক্তৃতা অনুষ্ঠানে এবং বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক, বাংলা একাডেমি সম্মানিত ফেলো জনাব ফজলুল হক চৌধুরী। সম্মানিত একক বক্তাকে বক্তৃতা প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, প্রতিষ্ঠা বার্ষিকী বক্তৃতা প্রদান করছেন জনাব ফজলুল হক চৌধুরী। আপনারা এতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা বার্ষিকী বক্তৃতার প্রথম অংশ শুনেছেন এবং আশা করি অনুধাবন করেছেন যে প্রতিষ্ঠা বার্ষিকী বক্তৃতাটি মহাপরিচালক দিলেই ভালো হয়। আমি জাদুঘরের মহাপরিচালক ছিলাম, আমার পক্ষে সেটা ছিল একটা অনায়াস বিষয়। কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, রেডিমেড গার্মেন্টস আমরা প্রচুর বানাই এবং রপ্তানি করি, কিন্তু আমাদের কোনো রেডিমেড বক্তৃতার কোনো ভান্ডার নেই। সুতরাং এটা একমাত্র রিপোজিটরি, একমাত্র সংরক্ষণ, মানে যার মাথার মধ্যে থাকে তিনি হচ্ছেন মহাপরিচালক। কারণ তিনি অনেক উপর থেকে এবং ভিতর থেকে বাংলা একাডেমি দেখতে পাচ্ছেন, তার সমস্যাগুলি দেখতে পাচ্ছেন, তার সম্ভাবনাগুলি দেখতে পাচ্ছেন এবং তিনি অনায়াসে একক বক্তৃতার প্রথম অংশ এক্সটেন্ড করে তাৎক্ষণিকভাবে দিতে পারছেন। মাননীয় সভাপতি অধ্যাপক আবুল কাসেম স্যার, সুধীবৃন্দ, একক বক্তৃতা বাংলা একাডেমি একক বক্তৃতা দিতে পারার জন্য আমন্ত্রিত হওয়া, দিতে পারার জন্য দাঁড়ানো, এটা আমি বলবো একটা আমার জন্য আনডিজার্ভ প্রিভিলেজ। এটা আনডিজার্ভ প্রিভিলেজ বাংলা করতে পারছি না। আমাদের মনে রাখা দরকার যে আমরা অনেক কিছু বাংলা করতে পারি না, কিন্তু এটাকে বলা যায় যে সুইট ইনজাস্টিস, সুইট ইনজাস্টিস টু মি, আমার জন্য এটা বাংলা একাডেমির তরফ থেকে সুইট ইনজাস্টিস। আর এই সুইট ইনজাস্টিস লাকি সৌভাগ্যবান ভিকটিম হচ্ছি আমি। এই যে আমি বাংলায় কথা বলতে আটকে যাচ্ছি, এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার। কারণ আমি যখন যেটা বলতে যাচ্ছি সেটা সবসময় বাংলায় বলতে পারছি না, মোহাম্মদ আব্দুল সাহেব পাচ্ছেন। সুতরাং তার যে চিন্তা চেতনা এবং আমার যে চিন্তা চেতনা এবং আমার যে প্রেক্ষাপট এবং তার যে পশ্চাৎপট, আমার পশ্চাৎপট ভিন্ন, অথবা তার এটা রপ্ত করা আছে। আজকে বাংলা একাডেমিতে আমার সামান্য প্রাসঙ্গিকতা, আমার উপস্থিতি, সেটা হচ্ছে যে আমি গত 4 মাস যাবৎ বাংলা একাডেমি সংস্কার কমিটির প্রধান হিসেবে কাজ করছি এবং এখানে অনেক সম্মানিত সদস্য আছেন যারা তেমন কেউ আর উপস্থিত আজকে নেই, ব্যস্ত আছেন, কিন্তু তাদেরকে নিয়ে আমরা প্রাথমিক কাজ গতকালই শেষ করেছি। সুতরাং কিছু হলেও বাংলা একাডেমির ভিতরে ঢুকবার, তার যে পরিচালনার কলকপ যেগুলো নিয়ে চেড়ে দেখবার তাত্ত্বিকভাবে, যেটা মহাপরিচালক প্রায়োগিকভাবে প্রতিদিন করে থাকেন, তার ভিতরে ঢুকবার সুযোগ আমি পেয়েছি গত 4 মাসে এবং বিশেষ করে গত কয়েকটি 2-3 সপ্তাহে। সেই অভিজ্ঞতার আলোকে আমি মনে করি যে বাংলা একাডেমি সম্পর্কে মোহাম্মদ আলম সাহেব যা বলেছেন সেগুলো সব সত্য। আমাদের অর্জন আছে, অর্জন এর পরিমাণ কম নয় এবং এই জাতির যারা কবি এবং লেখক এবং সাহিত্যিক, তারা যে বাংলা একাডেমির কাছে অনেক কিছু প্রত্যাশা করে, এটাও সত্য কথা। এটা অত্যন্ত বাস্তব একটি সত্য যে বাংলা একাডেমি গত 70 বছরে তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শুধু যশ অর্জন করেছে তাই নয়, সে মানুষের একটা ভরসার জায়গায় পরিণত হয়েছে, আস্থার জায়গায়। বাংলা একাডেমি কিছু করতে পারে। এখন বাংলা একাডেমি সেটা করতে পারছে কিনা সেই সমালোচনা তো আপনি করতেই পারেন, অনেকেই করে, মহামন্ত্রী মহোদয় সেটা উল্লেখ করেছেন।
আমরা বাংলা একাডেমিকে কিভাবে দেখব? আমরা যখন বাংলা একাডেমির স্বাধিকারের কথা, স্বাধীনতার কথা, সরকারি হস্তক্ষেপ বন্ধের কথা আলোচনা করি, তখন আমরা দেখতে চাই যে বাংলা একাডেমি কি, বাংলা একাডেমি প্রধানত, এটা আমি আগে কখনো সেইভাবে অনুধাবন করিনি, এখন সম্যক রূপে অনুধাবন করতে সক্ষম হচ্ছে। বাংলা একাডেমি হচ্ছে বাংলা ভাষার প্রধান অভিভাবক এবং স্বীকৃত অভিভাবক। এই অভিভাবকত্ব কেন? এই অভিভাবকত্ব এই জন্যে যে মানুষের যে মৌখিক ভাষা, তাকে শাসন করার কোন উদ্দেশ্য এর মধ্যে অন্তর্নিহিত নেই। যা আছে তা হচ্ছে বাংলা ভাষাকে বিশ্বের, আমরা বিশ্বের দরবার কথাটা বলি, একটা বিশ্ব মঞ্চের অন্যান্য ভাষার সঙ্গে উপস্থাপন করার উপযোগী হিসেবে গড়ে তোলার ব্যাপারে বাংলা একাডেমি একটা দিক নির্দেশনামূলক, একটি পরিপোষণমূলক দায়িত্ব পালন করে থাকে। তো এই যে অভিভাবকত্ব, বাংলা একাডেমি বাংলা ভাষার এবং সাহিত্যের এবং সংস্কৃতির অভিভাবকত্ব করছে, এটা আমাদের স্পষ্ট মনে রাখা দরকার। এবং এইভাবেই সরকারকেও দেখতে হবে, জনগণকেও দেখতে হবে, এবং যারা স্টেক হোল্ডার, লেখক, প্রকাশক, অনুবাদক, সবাইকে দেখতে হবে। আমরা যারা ভিতরে থাকি, ভিতরে যারা কাজ করি, আমাদের সবাইকে মনে রাখতে হবে বাংলা একাডেমি কোনো যেনতেন প্রতিষ্ঠান নয়, যে কোনো আর 10টা সংস্থার মতো নয়। এটি বাংলা ভাষার, আমাদের মাতৃভাষার অভিভাবক, গার্জিয়ান। এই কথাটি আমাদের সবসময় মনের মধ্যে রাখা দরকার। এখন কথা হচ্ছে যে এই অভিভাবকত্ব বাংলা একাডেমি কিভাবে পালন করবে। বাংলা একাডেমি যে যা করে থাকে তার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বইমেলা, আর হচ্ছে অসংখ্য প্রকাশনা এবং অভিধান প্রকাশ। অভিধান প্রকাশ এবং ব্যাকরণ তৈরি করা সম্ভবত বাংলা একাডেমির আনুষ্ঠানিক যত দায়িত্ব আছে তার মধ্যে খুব বড় দায়িত্ব। এই ব্যাপারে জনসম্পৃক্ততাও খুব বেশি। মানুষ বইমেলাকে একটা কি মনে করে, বাৎসরিক উৎসব মনে করে, একটা সাংবাৎসরিক উৎসব, যে উৎসবের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার একটা বহিঃপ্রকাশ ঘটে। আজকে আমি যে পোশাকটি পরে এসেছি, সেই পোশাকটি বাঙালির পোশাক না। আমি সচেতন ভাবে করেছি, আমি পাঞ্জাবি এবং শাল পরে আসতে পারতাম, আমি আসিনি। যে এর মধ্য দিয়ে আমি এই প্রতীকটি তুলে ধরতে চাইছি যে জাতি হিসাবে 2025 সালে আমরা অবশ্যই একটি, আমাদের হাইব্রিড পরিচয় আছে, আমাদের সংকর পরিচয় আছে। আমরা ভিতরে যে বাংলা নৃত্য ধারণ করি পূর্ব বাংলার মানুষ হিসাবে, তার সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমা পোশাক। আমার একটি উপন্যাসের নাম কক্সবাজার, তার মধ্যে একজন নায়ক বা একটি চরিত্র কক্সবাজারের হোটেলে থাকে, তার সঙ্গে হোটেলের ম্যানেজারের, জেনারেল ম্যানেজারের কথোপকথন এইরকম। সেই যুবক বলছে 35-37 বছর, সে চাকরি ছেড়ে দিয়ে এসছে, ব্যবসা করতে চায়, কক্সবাজার কিছুদিন থাকছে। বলছে আমি এখানে বই বিক্রি করব, পর্যটন স্থল প্রধান বাংলাদেশের, এখানে আমি ঘুরে ঘুরে ট্রাকে বই বিক্রি করব। জেনারেল ম্যানেজার চমকে উঠে বললেন, স্যার করছেন কি স্যার? আপনার তো মারাত্মক চিন্তা হবে, বরং আপনি বিরিয়ানি বিক্রি করেন। আপনি যদি দুপুর 12টার সময় 500 প্যাকেট বিরিয়ানি নিয়ে বিভিন্ন জায়গায় যান কক্সবাজারের টুরিস্ট স্পটগুলিতে, তাহলে 2টার মধ্যে আপনার 500 প্যাকেট বিক্রি হয়ে যাবে। এই জাতি বিরিয়ানি জাতিতে পরিণত হয়েছে। এই যে বাঙালি জাতি বিরিয়ানি জাতিতে পরিণত হয়েছে, এটা অসত্য কোনো কথা নয়।
আপনারাও দেখছেন যে গত 20-30 বছরে বিরিয়ানি আমাদের যে ভোগ সামগ্রীর মধ্যে একটা প্রাধান্য দখল করে নিয়েছে। এটা নিয়ে থিওরি আছে, কনজাম্পশন থিওরি অফ আইডেন্টিটি। মানুষের ভোগের মধ্যে দিয়ে মানুষ তার নিজেকে, আমার সূর্যের মধ্যে দিয়ে, আমার খাদ্যের মধ্যে দিয়ে আমি আমার পরিচয়কে স্থির করি। আবার এটা তো সত্য যে বাঙালি হিসাবে আমার প্রধান নির্ণায়ক হচ্ছে আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমার মাতৃভাষা। তো এই বিরোধগুলোর মধ্যে দিয়ে এই জাতি অগ্রসর হচ্ছে এবং আমাদের কবিতা, আমাদের সাহিত্য সমালোচনা, আমাদের ইতিহাস, লিখিত ইতিহাস, সবকিছুর মধ্যে আমাদের এই যে সংঘর্ষময় অভিযোজন 2025 সালে আজকে আমার পক্ষে সারা পৃথিবীর যে চাপ তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে জেনজির যে ভাষা, TBH মানে টু বি অনেস্ট, BTW মানে বাই দ্য ওয়ে, এগুলো তো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমি কিছুদিন আগে আমার পেনশন বই হারিয়ে যাওয়ার কারণে একটা জিডি এন্ট্রি করেছিলাম। তা আমার বন্ধু আইনজীবী বললেন যে থানায় যাওয়ার দরকার নেই, ওটা তো বাসা থেকে করা যায়। আমি মোবাইল ফোনের মধ্যে চেষ্টা করলাম, এটা অ্যাপসটা ডেভেলপ করা হয়েছে, অ্যাপসটা বানানো হয়েছে মোবাইল ভিত্তিক। এত সুন্দর করা হয়েছে যে আমি ওঠার আগেই ন্যাশনাল আইডি কার্ড, যে মানে জাতীয় পরিচয়পত্র মধ্যে আমার যে ফটো, সেই ফটোর সঙ্গে আমি যখন এটা করছিলাম, দেখছিলাম এবারে কোনটা সিলেক্ট করবো, তখন ফটো তুলে নিয়েছে এবং মিলিয়ে ঠিক চিহ্ন দিয়েছে যে আমার সেই 15 বছর আগের জাতীয় পরিচয়পত্র আর আজকের এই যে সাদা শস্যমণ্ডিত পরিচয় চেহারা, এর মধ্যে মিল আছে। এবং সম্পূর্ণ বাংলা ভাষা এই অ্যাপ্লিকেশনের, বাংলা করছি না, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করা হয়েছে। তাহলে আজকে মহাপরিচালক একটু বলেছেন যে বাংলা একাডেমির কার্যাবলীর যে সুযোগ তা আরো অবারিত করার স্কোপ রয়েছে। ওই বাংলা আমরা আমাদেরকে আরো বাংলাতে বাংলা চর্চা করতে হবে আর কি। সেই জন্য ইংরেজি শব্দগুলো অনিবার্য হয়ে ওঠে এবং এ নিয়ে আমার কোনো হীনমন্যতা নেই। আমি ব্যক্তিগতভাবে উদার মানুষ। আপনারা যখন বলেন যে বাংলা একাডেমি প্রমিতকরণের ভূমিকা নেবে না, আমি সেটা শুনতে রাজি আছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে একমত। কারণ হচ্ছে, ধরুন সিনেমাটোগ্রাফ, আমরা যখন ক্লাস 5-6 পড়ি আমাদের সপ্তাহে একদিন নিয়ে যাওয়া হতো একটা আমাদের স্কুলে, হাই স্কুলে। আইয়ুব খান সাহেব 18টা বা 20টা হাই স্কুল বানিয়েছিলেন যেখানে সিনেমা দেখার ব্যবস্থা ছিল এবং এমন ল্যাবরেটরি যেগুলো ছিল ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরির মতো, কেমিস্ট্রি ল্যাবরেটরির মতো সমান মর্যাদা। সেই 1966 সালে আমাদের ল্যাবরেটরিতে রানিং মানে ধারা জল ছিল, তারপর গ্যাসের ল্যাম্প ছিল। তো সেই সময়ে কি বলছিলাম, সিনেমাটোগ্রাফ, তখন আমাদের টিচার বলতে সিনেমাটোগ্রাফ। তার থেকে কিছুদিন পরে 10-15 বছর পরে শুনছি এটা হচ্ছে সিনেমা। ডিকশনারি ঘেটে দেখে এটা আসলে সিনেমা না, এটা সিনেমা মানে হচ্ছে একটা অবকাঠামো। তারপরে আরো 10-15 বছর পরে, আজকে থেকে 20 বছর পরে সেটা হয়ে গেল, 20 বছর আগে 15 বছর, সেটা হলো সিনেমা। সবাই সিনেমা বলছে। এরকম অসংখ্য, যেটা আমি জেনজির যে TBH টু বি অনেস্ট বাই দ্য ওয়ে বলছিলাম, যে এই যে ভাষার প্রবহমানতা, ভাষার
প্রধানত মৌখিক এবং তার একটা লেখ্যরূপ আমরা পাই এবং লেখ্যরূপটাকে আমরা প্রমিত করার চেষ্টা করি। আমরা নোয়াখালীর মানুষকে কখনো বলি না বাংলায় কি বলবে না তুমি এইভাবে কথা বলো। আমাদের আপনারা দেখতেছেন গত 10 বছরে 15 বছরে বলা যায় বাংলা নাটকগুলোতে, বাংলা চলচ্চিত্রগুলোতে মুখের ভাষার প্রাধান্য লাভ করেছে, যেটা ওই বাংলায় হয়নি। আমরা সেটাকে আমরা জায়গা দিয়েছি, আমরা সেটাকে বাধা দেইনি, বাধা দেওয়ার প্রশ্ন আসে না। মানুষ যে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই স্বাধীনতা, সেই সার্বভৌমত্ব মানুষের মৌলিক অধিকার, মানবিক অধিকারের পর্যায়ে পড়ে। আমরা যখন প্রমিত বাংলার কথা বলি তখন প্রধানত, হয়তো আমি ভুল বলছি, হয়তো অন্য কেউ বলবেন যে এটার মধ্যে একটা ফ্যালাসি আছে, কিন্তু আসলে আমরা লেখ্য রীতিটাকে একটা প্রমিত রূপ দেওয়ার চেষ্টা করছি। যেমন অনেক শব্দ আছে, অনেক রকমের বানান। আমরা বাংলা লিপি কি করবে, একটা বানানকে স্বীকৃতি দিচ্ছে যে এইভাবে লিখলেই ভালো হয়। আপনারা জীবনানন্দ দাশের সেই বিখ্যাত চিঠির কথা হয়তো পড়েছেন, যে একটা কবিতা ছাপা হয়েছিল তার, যেখানে সূর্য বানানের মধ্যে রস্যকার দিয়ে জফারা বর্জন করা হয়েছে। জীবনানন্দ দাশ একটা লম্বা চিঠি লিখেছিলেন যে একদিকে রস্যকার আর একদিকে জফারা নেই, ডবল দিকের মামলেট বা মন্দ নয়, এই ধরনের একটা কথা। এবং তারপর তিনি লিখছেন যে আধুনিক যে বানান রীতি, এটা 1940 সালের দিকের ঘটনা, আগে পিছিয়ে 44 সাল হতে পারে। তিনি লিখছেন যে আধুনিক বাংলা রীতি আমি এখনো গ্রহণ করিনি, যদি কখনো করি তবে সেটা আপনারা জানবেন। আমরা জীবনানন্দ দাশের যে কবিতা লেখার খাতা আমরা খুব একটা পাই না। আমরা কবিতা কপি করার খাতা পেয়েছি 48টা, আরো কিছু পাওয়া গেছে 6-7টা। সেগুলো এক একটা ডায়েরির মধ্যে কবিতা লেখার কষ্ট দেখা যায়। মাছরাঙা কবিতাটা 4 বার লিখতে গিয়ে 35টা খরচ করছে, কত কাটাকাটি করছে সেটা আমরা দেখতে পাই। তো আমরা শেষ পর্যন্ত দেখি 1954 সালে যখন তিনি মারা যাচ্ছেন, তখন পর্যন্ত জীবনানন্দ দাশ সূর্যের মধ্যে দীর্ঘ ব্যবহার করবেন, জফালাও ব্যবহার করছেন। হঠাৎ কোনো কোনো জায়গায় হয়তো বর্জন করেছেন, সেটা কিন্তু সেই বর্জনের মধ্যে 2টা জয় এবং রেফ ছিল। আমরা বলছিলাম যে বাংলা একাডেমি বাংলা ভাষার অভিভাবক, বাংলা ভাষা এবং সাহিত্যের অভিভাবক, এবং তার কাজের দুটো বিশিষ্ট অভিগম হচ্ছে, একটা হচ্ছে বাংলা অভিধান রচনা প্রণয়ন করা, আরেকটি হচ্ছে ব্যাকরণ লেখা। ব্যাকরণের ব্যাপারে আমাদের খুব সাফল্য আছে এরকম দাবি হয়তো করা যায় না, কারণ কিছুদিন আগে আমি একজন স্ক্যান্ডিনেভিয়ান অধ্যাপকের একটা বাংলা ব্যাকরণ পেয়েছি। হালিদ সাহেব সেই 1785 সালে বাংলা লিখেছিলেন, বাংলা ব্যাকরণ লিখেছেন ইংরেজি ভাষায়, আর এই স্ক্যান্ডিনেভিয়ান ভদ্রলোক লিখেছেন ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ। তার কলেবর 311 পয়েন্টে রোমান টাইম, সেটা হচ্ছে প্রায় 350 পৃষ্ঠা। তো সেটা আমাকে বিস্ময়ে অভিভূত করেছে যে ওইখানে বসে তিনি কিভাবে এত খুঁটিয়ে খুঁটিয়ে হালেদের বাংলা লেখেন। হালেদের বাংলা ব্যাকরণের পরে বাংলা ব্যাকরণ লেখার ক্ষেত্রে আমরা খুব অগ্রসর হয়েছি, এই দাবি করার মতো সুযোগ আমাদের নেই, কিন্তু আমাদের জায়গা আছে, আমাদের অনেক কিছু আছে। কারণ বিভক্তি ছাড়াও আমাদের বাংলার যে সিনট্যাক্স, বাক্যের মধ্যে পদ সংস্থাপনার যে ক্রম, সেটা নিয়ে আমাদের অনেক গবেষণার এবং কোডিফিকেশন, আমরা মুখে কি বলি এবং লিখছি কিভাবে, সেটা দরকার আছে। আমাদের যদি কমা এবং ড্যাশের কথা ভাবতে হয়, আমরা তো ড্যাশ তুলেই দিচ্ছি। কারণ কি, কম্পিউটারের জন্য
যে ইউনিকোডে 256টি চিহ্ন বরাদ্দ, সেই 256টি অতি প্রয়োজনীয় চিহ্নের বাইরে একটা ড্যাশ, বড় ড্যাশ, যেটাকে এম ড্যাশ বলা হয়। যারা আপনারা লেটার প্রেসে কাজ করেছেন বা তারা জানেন যে এম ড্যাশের কোনো সুযোগ আমাদের নেই। আমি মোস্তফা জাফর সাহেবকে সেই 1992 সাল থেকে বলে আসছি, ওনার পক্ষে সম্ভব ছিল, কারণ উনি ইউনিকোডে কাজ করেন। উনি করেছেন কোনো অ্যাপ্লিকেশন করেছেন, সেটা একটা বেঙ্গলি ইংলিশ ইন্টারফেস। ইউনিকোডে যেগুলি আমরা সফটওয়্যার ব্যবহার করছি সেগুলো হচ্ছে রিয়েল সফটওয়্যার, যেখানে ইউনিকোডের নাম্বার দিয়ে 0175 এই 4 অক্ষরের নাম্বার দিয়ে একটা অক্ষরকে চিহ্নিত করা হচ্ছে, যুক্ত অক্ষর। তো তাহলে কম্পিউটার ইন্টারফেসের মধ্যে, কম্পিউটারের ভাষার মধ্যে বাংলাকে ঢোকানোর ব্যাপারে আমাদের বাংলা একাডেমির একটা এজেন্ডা, একটা কাজের তালিকার মধ্যে এটা যুক্ত হতে পারে, যে যত অ্যাপ্লিকেশন বাংলাদেশে লেখা হবে সেগুলো যেন বাংলা ভাষায় সেখানে ব্যবহার করা যায়। এবং যেটা বলছিলাম, পুলিশের ইউএনডিপি সমর্থিত প্রকল্প, সেখানে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আদ্যপান্ত বাংলা ব্যবহার করা হয়েছে। এটা সম্ভব, ইউনিকোডের কারণে সেটা সম্ভব হয়েছে। আমরা একটু আগে বলছিলাম যে ভাষার যে প্রবণতা, ভাষা বদলে যাচ্ছে, মুখের ভাষা খুব বেশি কি বদলাচ্ছে, কত বছরে বদলাচ্ছে। আমার বয়স 70-এর কাছে, 70 বছরে কতটুকু বদলেছে, যারা মুরব্বী আছেন তারা আরো 80 বছরে কতটুকু বদলেছে। আমাদের একটি পরিতাপের বিষয় যে আমরা অনানুষ্ঠানিক ভাবে, আমাকে যদি আজকে মহাপরিচালক মহোদয় বলেন যে ঠিক আছে আপনার বক্তৃতার মধ্যে একটা পরামর্শ রেখে যান, আমি বলবো যে বছরে একটি হলেও এমন একটি পত্রিকা প্রকাশ করেন, সাহিত্য পত্রিকা, যেটি সাধু ভাষায় লিখিত হবে। সমস্ত গল্প, কবিতা না হোক, গল্প এবং গদ্যগুলি সাধু ভাষায় লিখিত হবে। কেন? কারণ হচ্ছে সাধু ভাষাকে আমাদের খুব একটি গৌরবের বিষয় নয়। পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, যার যেসব ভাষায় লিখিত রূপ আছে। কয়টি ভাষায় লিখিত রূপ চলতি এবং সাধু আছে? নেই। আমাদের আছে। আমরা সেই সাধু ভাষাকে কেন মরে দিচ্ছি? আমরা কেন বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান থেকে, যেখানে আমাদের নিজস্ব মুদ্রণালয় আছে, আমাদের অনেক পাওয়ার আছে, আমাদের অনেক ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা আরো বাড়ানো হচ্ছে, তো সেখানে আমরা সারা বছরে সাধু ভাষায় লেখা গদ্যের কেন একটি পত্রিকা প্রকাশ করে এইটাকে আমরা জীবন্ত রাখবো না? আপনারা এটা ভেবে দেখতে পারেন। বাংলা ভাষা অবশ্যই বাঙালির যে সাংস্কৃতিক পরিচয়, সেই সাংস্কৃতিক পরিচয়ের প্রথম চিহ্ন, এবং অনেক দিক দিয়ে বিবেচনা করে তার ধারক এবং বাহক। এবং বাংলা একাডেমির আমরা আরো উচ্চ মর্যাদা আশা করি, উচ্চতর স্বীকৃত মর্যাদা আশা করি। আমরা যে নতুন আইনের খসড়া তৈরি করেছি, সেখানে এটাকে একটা সুপ্রিম অথরিটি হিসাবে, এটা আগেও ছিল আইন, মুখ্য প্রতিষ্ঠান, কিন্তু কিভাবে কি এলিমেন্ট যোগ করলে এটা মুখ্য প্রতিষ্ঠান হয় তার অভাব ছিল, সেগুলো আমরা যোগ করার চেষ্টা করেছি। চেষ্টা করলেই সবসময় সফল হওয়া যায়, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমরা গতকাল আলোচনা করছিলাম লেখার সমাজে সাম্মানিক ফেলো কথাটা আমাদের এটা আইনের মধ্যে আছে, এটা ঠিক, শব্দটা ঠিক, এবং এটা নিয়ে প্রায় 1 ঘন্টা বিতর্ক হয়েছে। পরে শেষ পর্যন্ত আমি বলেছি যে এটা নিপাতনে সিদ্ধ করে ছেড়ে দেন। আপনারা জানেন যে বাংলা ভাষার ব্যাকরণে নিপাতনে সিদ্ধ বলে একটি কথা আছে, সন্ধির ক্ষেত্রে যেটা প্রয়োগ করা হয়। ডিলিট অনারিস কজা বা সম্মানসূচক ডিলিট, সম্মানসূচক ফেলো, এটাকে সাম্মানিক বলা হয়েছে বাংলা একাডেমির 2013 সালের আইনেও ছিল, আমাদের এখন বলতে কোনো আপত্তি নেই। অনেক শব্দকে আমরা উদারতার সঙ্গে অভিধানভুক্ত করতে পারি এইভাবে যে এটি বাংলা শব্দ,
এটি বাংলা শব্দ। পার্টি শব্দটা অর্থ যে দল হতেই হবে, পার্টি শব্দের ইংরেজি, তার দলের ইংরেজি পার্টি, তার চেয়ে পার্টি বাংলা দল, এখানে আমাদের চিন্তা করবার ব্যাপার আছে। অভিধান রচনা করা বাংলাদেশ বাংলা একাডেমির একটি প্রধান কাজ, আপনারা জানেন, আমি বলেছি। অভিধান রচনার সঙ্গে সঙ্গে একটি শব্দ ভান্ডার তৈরি করা দরকার। আমরা হরিচরণ বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেন্দ্র মোহন, সুবল চন্দ্র, এদের পরে এত বৃহৎ আকারের অভিধান আর পাইনি। অথচ আমি দাবি করে বলতে পারি 1930 সাল থেকে গতকাল পর্যন্ত অন্তত 20,000 শব্দ ব্যবহার করা হয়েছে বাংলা কবিতায়, গদ্যে, গল্পে এবং উপন্যাসে, যেগুলো বাংলা ভাষার প্রধান 17টি অভিধানের কোনো অভিধানে নেই, বাংলা একাডেমির অভিধান সহ। তাহলে এই যে 20,000 শব্দ 15 হতে পারে, 25,000 হতে পারে, আমি একটা প্রতিবাদে বললাম যে অনেক শব্দ, এই শব্দগুলির গতি কি হবে? এই শব্দগুলি আমাদের টুকে টুকে ওই বইয়ের নাম সহ, ওই বাক্যটি সহ আমাদেরকে কোনো একটা গ্রন্থের স্থান দিতে হবে। যে বুদ্ধদেব বসু কিংবা শামসুর রহমান এই শব্দটি তার এই গ্রন্থে এত নম্বর সংস্করণ, এত পৃষ্ঠায় ব্যবহার করেছেন। এইভাবে আমাদের একটা শব্দ ভান্ডার গড়ে তুলতে হবে এবং সেখান থেকে আমরা বাছাই করে কিছু কিছু শব্দ হয়তো অভিধানের মধ্যে অন্তর্ভুক্ত করব। শব্দ ভান্ডারে যদি 2 লক্ষ শব্দ থাকে, অভিধানে হয়তো 30,000 শব্দ থাকলে চলবে। একজন গড় বাঙালি সারা দিনে বা সারা মাসে হয়তো আমরা 2,000-এর বেশি শব্দ ব্যবহার করি না। একজন খুব ভালো লেখক যিনি গদ্য লিখতে অবস্থিত, তিনি হয়তো 5,000-এর বেশি শব্দ তার জীবনে ব্যবহার করেন না। কিন্তু এই শব্দগুলো তো আছে, শব্দগুলো আছে, এবং যারা আমরা একটু অভিধানের পাতা উল্টানোর অবকাশ পাই কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রে পাই না, আমরা জানি যে আমরা নিজেদেরকে বঞ্চিত করছি এইভাবে যে আমরা শব্দগুলোকে মরে যেতে দিচ্ছি। আমরা আমাদের যে লেখার অভিধান, প্রত্যেক লেখকের একটা লেখার অভিধান থাকে, তার বাইরে ছেড়ে দিচ্ছি। আমাদের খেয়াল করতে হয় যে প্রমোদ চৌধুরী এবং মহিতলাল মজুমদার, এমনকি জীবনানন্দ দাশ, যিনি খুব সামান্য গদ্য লিখেছেন, যে মহিতলাল মজুমদারের হাতে কত শব্দ সৃষ্টি হয়েছে, বিষ্ণুদের হাতে, সুধীন দত্তের হাতে। এবং আমরা সংস্কৃতি নির্ভর শব্দ ব্যবহার করব না, এই পণ যারা করি তারা বাংলা ভাষায় আমাদের যে শব্দের ভান্ডার, সেটাকে তো সংকুচিত করে আনছি। এই বিষয়গুলিতে বাংলা একাডেমির একটা নীতি নির্ধারণী সিদ্ধান্তের প্রয়োজন আছে, যে আমরা প্রচলিত শব্দগুলির কোনগুলি গ্রহণ করব। আমাদের গত 100 বছরে প্রকাশিত যেমন যে সমস্ত সাহিত্যের বই আছে, ইতিহাসের বই আছে, ব্যাকরণের বই আছে, তার থেকে কোন কোন শব্দ গ্রহণ করে আমরা বাংলা ভাষার একটি শব্দ ভান্ডার তৈরি করব। আমি জানি যে এই কাজটি একটি মৌমাছির কাজ এবং এটা এত সহজ নয়, কিন্তু কঠিনও নয়। ধরা যাক আমরা 10,000 বই আর 100 জন লোক, প্রতিদিন মাত্র 10টি করে শব্দ বাক্য সহ বইয়ের নাম সহ একটা A4 সাইজে লেখা হচ্ছে। 17টা 20টা টেবিলের মধ্যে 20টা অভিধান রাখা আছে, সেগুলি মিলিয়ে দেখা হচ্ছে। এটা এমন কোনো কঠিন কাজ না, এরকম একটা প্রকল্প নেওয়া যেতেই পারে। অভিধান আমাদের থাকতেই হবে। আমাদের শব্দ ভান্ডার, লেক্সিকন আর ডিকশনারি দুটোর মধ্যে পার্থক্য এখানে। শব্দ ভান্ডারের মধ্যে সব শব্দ আছে, মানুষ যা মুখে বলছে। এবং এইবার আমরা যে নতুন আইনে খসড়া করেছি, সেখানে শেষ মুহূর্তে আমরা অভিধানের সঙ্গে আঞ্চলিক ভাষার অভিধান কথাটি যোগ করেছি গতকাল। এখন সাম্মানিক শব্দটি আমরা রাখবো কিনা, বা এই ধরনের শব্দ আমরা এই যে সমস্ত শব্দ ব্যবহার হচ্ছে সেগুলোর ভুল ধরবো না এটাকে আমরা গ্রহণ করব, সেই বিষয়ে আমাদের একটা নীতি থাকা দরকার। আমরা উদার হব না, আমরা খুব একটা সরু
সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা যেতে থাকবো, একটা স্ট্রেট জ্যাকেট যেটাকে বলে, তার মধ্যে আমরা অবস্থান করব। এই সব বিষয়গুলি আমাদের ভাবা দরকার, চিহ্নিত করা দরকার, এবং এগুলো নিয়ে আমাদের চিন্তা করা এবং সিদ্ধান্ত উপনীত হওয়া দরকার। বাংলা একাডেমির সেই অধিকার অন্য কারো না থাকে। আমার মনে হয় যে যেহেতু বক্তৃতার প্রথম পর্ব মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আদম সাহেব সুসম্পন্ন করেছেন, আমি কিছু কথা যোগ করার চেষ্টা করেছি। সুতরাং আর বেশি কিছু বলার সুযোগ থাকলেও প্রয়োজন দেখছি না। আমাদের অভিধান এবং ব্যাকরণের ব্যাপারে বিশেষ প্রকল্প নেওয়ার কথা আমি আবার দিয়ে বলতে চাই। সাধু ভাষায় একটি সাময়িক পত্র যদি বৎসরে একটি মাত্র সংখ্যা হয়, যাতে প্রবন্ধ এবং গল্প থাকবে, সাধু ভাষার কবিতার কথা ঠিক ভাবতে পারতেছি না, সেটার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের যে সাংস্কৃতিক পরিচয়, যার মূল উপাদান হচ্ছে আমাদের বাংলা ভাষা, সেটাকে কিভাবে আমরা দেখব সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা সেমিনারের দরকার আছে। আমরা যদি নতুন করে বাংলা একাডেমি গঠন করি, তার প্রত্যেক সদস্যের প্রথম কাজ হবে যে তিনি 3 মাস বা 6 মাস বা 1 বছরের মধ্যে একটি একক বক্তৃতা দিবেন। কেন দিবেন? তিনি যে সচল আছেন, চিন্তাশীল মানুষ, যুক্তি দিয়ে কথা বলতে পারেন, এবং যেটা বলছেন ইউনিভার্সিটির কাজ কি, ইউনিভার্সিটির কাজ হচ্ছে পড়াশোনা করা না। আমি এরকম ইউনিভার্সিটি পড়ার সুযোগ পেয়েছি যেখানে প্রফেসররা সবসময় রিসার্চ করছেন, গবেষণা করছেন। কি জন্য? জ্ঞান জন্ম দিচ্ছে, জেনারেশন অফ নলেজ। সেক্রেটারি গিয়ে বলছে প্রফেসর ডাউট ক্লাস লেকচার 2:30, ও দিদি, তখন উনি হয়তো তার বেনিটা ঠিক করে মুখের মধ্যে পানি দিয়ে লেকচার মধ্যে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে ইউনিভার্সিটির কাজ। এখন ইউনিভার্সিটির কাজ, বিশ্ববিদ্যালয়ের কাজ এবং পলিটেকনিকের কাজের মধ্যে যে পার্থক্য, সেটা মার্গারেট থ্যাচারের কল্যাণে ইংল্যান্ডেও, অস্ট্রেলিয়া, তারপর অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে এবং বাংলাদেশে আমরা গুলিয়ে ফেলেছি। এখন মাতৃভাষায় টেক্সট বুক লেখা, পাঠ্য বই লেখা উচ্চতর বিদ্যার জন্য, এটা খুব বলতে যত সোজা, এটা তো আমরা করতে পারছি না। আমি 2-3টি সাবজেক্ট বিষয় পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়ে 16 বছর। প্রত্যেকটাতে আমার হ্যান্ড আউট আছে অন্তত 300-400 পৃষ্ঠা কারেক্ট হ্যান্ড আউট, যেখানে কোনো ভুল নাই, সবকিছু ঠিক আছে। আমি সেটা বাংলা করতে পারছি না। কেন পারছি না? কারণ যখনই বাংলা করতে চাই এবং এটাকে মনে হয় যে একটু কৃত্রিম, স্পিউরিয়াস মনে হয়। এবং এটা আমি যে অতিক্রম করার চেষ্টা করবো না তা না, আমি করবো। আমি একজনকে কথা দিয়েছি, তার নাম নুরুল কবির, নিউজ পত্রিকা সম্পাদক। আপনি একটা বই বাংলা করে যাবেন, টেক্সট বই, পাঠ্য বই, আপনি এতদিন পড়িয়েছেন। আমি তবে কথা দিয়ে 2026 সালের মধ্যে করবো। আমাদের জাতিসত্তার, আমাদের সংস্কৃতির প্রধান পরিচয় হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি কাছে আমাদের অনেক আশা এবং চাওয়া, আকাঙ্ক্ষা আছে, অনেক কিছু। এটা করুক, অনেক সমালোচনা আছে। মহাপরিচালক সুনির্দিষ্টভাবে এই কথাটা বলেছেন, কিন্তু বাংলা একাডেমি অবশ্যই কোনো ডিসফাংশনাল প্রতিষ্ঠান নয়। অনেক কাজ আছে আমাদের, আমরা যারা ভিতরে থেকে বাইরে থেকে একটু দেখার চেষ্টা, অনেক কাজ আছে আমাদের। সেই কাজগুলি হয়তো সর্বজন পরিচিত না, পরিচিত হওয়ার পর না স্বীকৃতি আসে। এমনকি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের যে অভিভাবক সংস্থা,
সরকার কি আমাদের কাজের সঙ্গে সম্ভব পরিচিত না, এইখানে একটা দূরত্ব আছে। সুতরাং যদিও আমাদের প্রধান পেট্রন ছিলেন রাষ্ট্রপতি, কিন্তু সেটা নামেই ছিলেন, আমরা আর বেশি কিছু আশা করি না। ভবিষ্যতে হয়তো আমরা রাষ্ট্রের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে আরো বড় ধরনের পরিপোষণ সমর্থন পাব এবং বাংলা একাডেমি আরো সক্রিয়ভাবে অভিধান প্রণয়নের ক্ষেত্রে, ব্যাকরণ সংকলনের ক্ষেত্রে, ব্যাকরণ সংকলন বললাম এই জন্য যে ব্যাকরণ তো আসলে রচনা করা জিনিস না, আমরা যেটা পড়ি বা দেখি সেটাকে বিশ্লেষণ করে ব্যাকরণ তৈরি করা হয় এবং পত্রপত্রিকা প্রকাশের মধ্য দিয়ে, এবং এখন বলবো যে কম্পিউটারের যুগে অনেক অক্ষরের মধ্যে বিকৃতি এসছে এই জন্যে যে সেই অক্ষরগুলো মাইক্রোসফট ওয়ার্ড ঠিক মতো আনতে পারছে না। এখনো আমরা ব লিখে ফোটা দিতে হয় আলাদাভাবে, দিতে হয় না, কিন্তু যখন আপনি সম্বোধনা করতে যাবেন দেখবেন যে ব আলাদা হয়ে গেছে, ফোটাটা আলাদা হয়ে গেছে। তো এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো কিছুটা হচ্ছে টেকনোলজিক্যাল কনস্ট্রেইন। এটা ইচ্ছা করলে 256টার বেশি কম্পিউটার যেতে পারে না, আমরা তার মধ্যে এই বাংলা ভাষাকে দেখছি। তো এটাও এজেন্ডার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমি বলেছি, আবারও বলে আমি আমাকে এই যে বললাম যে আনরিজার্ভ প্রিভিলেজ দেওয়ার জন্য বললাম যে এটা একটা সুইট ইনজাস্টিস, আমি তার লাকি ভিকটিম, এর জন্য মাননীয় মহাপরিচালককে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। প্রদান করলেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। এবার সভা প্রধানের ভাষণ। আজকের অনুষ্ঠানের সভা প্রধান বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সভাপতি মহোদয়কে তাঁর ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। চৌধুরী, আপনারা যারা আমার সামনে উপবিষ্ট বাংলা ভাষা এবং সাহিত্য, বাঙালির সংস্কৃতি এইসব বিষয়ে উৎসাহী, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ইতিহাসের জ্ঞান ছাড়া কোনো বিষয়ের জ্ঞানই যথেষ্ট হয় না কাজের জন্য এবং আরো অনেক কিছুর জন্য। বাংলা একাডেমিরও এতদিনে একটা ইতিহাস তো দাঁড়িয়েছে, ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা অর্জন করেছি। এই ৭০ বছর সময়ে বাংলা একাডেমি কি করেছে তার একটা বিবরণ আমাদের দরকার। ফজলুল লতিফ চৌধুরী অনেক কথা বলেছেন তার নিজের আগ্রহ, আনন্দ সেই দিক দিয়ে বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, সাহিত্য এগুলো নিয়ে। ফজলুল লতিফ চৌধুরী তো দীর্ঘদিন জীবনানন্দতা সম্পর্কে লিখেছেন, অনেক দুষ্প্রাপ্য গ্রন্থাদি, তথ্যাদি তিনি বলা যায় আবিষ্কার করেছেন এবং জীবনানন্দ দাশ যে আজকে আমাদের কাছে এতটা গ্রহণীয় হয়েছেন তার পেছনে ফজলুল চৌধুরীর অবদান আছে আমি মনে করি। তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন, সেখানেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তো আমরা আশা করব তিনি যে বক্তৃতা আজকে মৌখিকভাবে দিলেন সেটা লিখিতভাবে দিলে বাংলা একাডেমি প্রকাশ করবে, অন্তত বাংলা একাডেমি পত্রিকায়, এবং তার দ্বারা আমরা নানাভাবে উপকৃত হব। বাংলা ভাষা, সাহিত্য, বাঙালি সংস্কৃতি এগুলোর উন্নতির জন্য, বিকাশের জন্য নতুন ভবিষ্যৎ গঠনের একটা সুযোগ হবে। আমার বিশেষ অনুরোধ ফজলুল লতিফ চৌধুরী বক্তব্যটা তার এখানে যা বলেছেন বলবো তা নয়, আপনি মনে করলেন স্বাধীনভাবে এই বাংলা একাডেমির ইতিহাস কেন্দ্রিক একটা বক্তব্য দেবেন। ধন্যবাদ। আচ্ছা, এখন ব্যাপার হলো যে বাংলা একাডেমি তো খুব
সরলভাবে সহজভাবে প্রতিষ্ঠিত হয়নি। এর প্রতিষ্ঠার ইতিহাস দেখতে গেলেই দেখা যাবে মুসলিম লীগ সরকার এবং মুসলিম লীগ এর নেতৃত্ব নানাভাবে বাংলা একাডেমিকে অচল করে দেওয়া, বাংলা একাডেমি যাতে গড়ে না উঠে, বিকশিত না হয় এই একটা অবস্থার মধ্যে রাখতে চেয়েছি। তখন আমাদের জাতীয় জীবনে যে বিতর্ক ছিল সেটা পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টির জন্য মুসলিম লীগ এবং আরো ছোট ছোট দু একটা দল ওই যথাসাধ্য চেষ্টা করছে। এবং যে বাঙালি জাতীয়তাবাদ তখনও আমরা বলেছি, এখনো বলি, এটা মুসলিম লীগের নেতারা, মুসলিম লীগ সরকার একেবারে সহ্য করতে পারতেন না। নানাভাবে কথা বললে এটা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, এগুলো মামলা দিয়ে এই লেখকদেরকেও জেলে নিয়ে গেছে। এইরকম বিরোধতার মধ্যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। এখন কথা হলো যে গত যে 70 বছর এই সময়ে বাংলা একাডেমি কিভাবে কি করেছে আমরা দেখতে গেলেই দেখবো। প্রথম পর্যায়ে পাকিস্তানকালে বাংলা একাডেমি অনেক কিছু করার পরিকল্পনা ভেতরে তৈরি করেছেন, কিন্তু প্রকাশ্যভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করতে পারেননি। কারণ সরকার বিধিনিষেধ দিয়ে ওই বাঙালি সংস্কৃতির চিন্তা চেতনা যাতে বিকশিত না হয় তার ব্যবস্থা করেছে। আর সেই পরিবেশে এই সরকারি নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে মানে বিপদে পড়া, অর্থাৎ মামলায় পড়া, জেলে যাওয়া, চাকরিতে পদোন্নতি না হওয়া, অপরাধ অবস্থায় মানে বদলি করে দেওয়া, এইসব কাজ সরকার করেছে। আর বাংলা ভাষা সাহিত্য যারা পছন্দ করে তারা বাংলা একাডেমি, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এগুলো নিয়ে চিন্তা করেছে একটা মানে বিপদের মধ্যে। বাংলা একাডেমি বলা যায় প্রথম পরিচালক ছিলেন, এখন মহাপরিচালক বলা হয়, ডক্টর মোহাম্মদ এনামুল হক। তার আগে বাংলা একাডেমি প্রতিষ্ঠার কাজে যারা ছিলেন তারাও কাজ করেছেন, কিন্তু বাংলা একাডেমি একটা প্রতিষ্ঠান রূপে গড়ে উঠবে, কাজ করবে, এই সমস্ত কিছুই প্রথম ডক্টর মোহাম্মদ এনামুল হক তৈরি করেন। এবং এনামুল হক এই যে বাংলা উন্নয়ন বোর্ড হলো পরে, ওইটাতেও এই বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালক হয়ে তিনি প্রস্তুত করেছিলেন। এই যে সেকেন্ডারি এডুকেশন বোর্ড ঢাকা, এরও তিনি মানে প্রধান হয়ে এইটা তৈরি করেছেন। কাজে এনামুল হক এইসব অনেক কিছু মানে তৈরি করেছেন আমাদের যেগুলো বড় প্রতিষ্ঠান বাঙালি জাতীয়তাদের বলে বিকাশের সহায়ক। এনামুল হক সাহেব ছিলেন কোনো সরকারের বিরুদ্ধে কথা বলে আমরা কিছু করতে পারবো না। কাজেই আমি কোনো সরকারের বিরুদ্ধেই কথা বলতে চাই না, আমি যে সরকারকে সমর্থন করতে পারি না তার বিরুদ্ধেও কথা বলে আমাদের কাজটা করে নিতে চাই। তার এই পলিসি যে ভুল ছিল এটা বলা যায় না। এনামুল হক সাহেবকে আমি কখনো সরকারের দালাল বলে অপহৃত করতে তার কাছ থেকে শুনিনি। ওই সময়ে যারা পাকিস্তানি জাতীয়তাবাদের পক্ষে ছিলেন, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে যারা আমরা ছিলাম, তারা তাদেরকে পছন্দ করতাম না, তাদের সম্পর্কে যে খারাপ কথাগুলো বলা যায় এইগুলো বলা হতো। আবার অপর পক্ষেও আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। এর মধ্য দিয়ে এই অগ্রযাত্রা, এবং সেই অগ্রযাত্রায় অবশ্যই এনামুল হক সাহেবের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাংলা একাডেমি প্রতিষ্ঠায় প্রথম বাংলা একাডেমি পরিচালক হিসেবে এখন বলা হয় মহাপরিচালক। যাই হোক, তো ডক্টর এনামুল হকের মতো লোককে বাংলাদেশ পেয়েছিল, এই বাংলাদেশেরই সন্তান। তার অনেক কন্ট্রিবিউশন আছে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলা একাডেমি প্রতিষ্ঠান, আরও যে শিক্ষা প্রতিষ্ঠান বলে কিছু কিছু এগুলো করা। এনামুল হক সাহেবকে অবশ্যই আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে বাংলাদেশী প্রতিষ্ঠান এবং বিকাশের ধারায়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো সোজা সরল মানুষ ছিলেন, কিন্তু বুদ্ধি পাক্কা ছিল। তিনি অনেক কিছু আমাদের ধারণ করেছেন। তিনিও বাংলা একাডেমির ইতিহাসে স্মরণীয় ব্যক্তি, আরো অনেক কিছুতে। এদের মতো মানুষ আমাদের ছিল বলে আমরা এতদূর অগ্রসর হতে পেরেছি এবং আমাদের সম্ভাবনা অনেক বেড়েছে। কিন্তু বর্তমানে আমাদের মধ্যে সেই চেতনার উত্তরাধিকার নেই, যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে ছিল, ডক্টর মোহাম্মদ এনামুল হকের মধ্যে ছিল, আরো কারো মধ্যে ছিল। এবং তারা আমাদের চিন্তা চেতনা, রাষ্ট্র, সংস্কৃতি, সাহিত্য সৃষ্টিতে বিরাট একটা ভিত্তি রচনা করে গেছেন।
অবশ্যই বাংলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা করতে গেলে তাদেরকে স্মরণ করতে হবে। তারা কাজ করেছেন বিরূপতার মধ্যে, কিন্তু যেভাবে কাজ করলে কাজে সফল হওয়া যাবে সেই পন্থা তারা অবলম্বন করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনাম হক, তাদের মধ্যে মত পার্থক্য ছিল অনেক বিষয়। প্রাইভেটলি আলাপ করতে গেলে দেখেছি এনাম হক সাহেব শহীদুল্লাহ সাহেবকে মনে করতেন যে উনি তো হাবা গাওয়া মানুষ, উনি একটা রাষ্ট্র পরিচালনা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার কাজ কিভাবে করবেন। আমরা এগুলো কথা নিয়ে হাসাহাসি করেছি, বলছি যে স্যার আপনি বাংলা বানান নিয়ে যেসব কথা বলেন এগুলো দ্বিতীয় কেউ বলেন না, এমনকি শহীদুল্লাহ সাহেবও এর বিরুদ্ধে লেখেন, তো এইগুলি তো পরে থাকবে না। তো তিনি হাসেন, বলে আমি না থাকলে থাকলো কি থাকলো না সেটা নিয়ে কি চিন্তা করবো, এরকম ছিল। তো বাংলা একাডেমি নিয়ে ইতিহাস রচনা করতে গেলে এরকম অনেক কথা আমাদের সামনে আসবে। এই যে 21শে ফেব্রুয়ারি বড়জোর কোনো একটা রুমে বসে এরকম হতো তখন ছিল না, ওই বাংলা একাডেমির পরিচালক থেকে আরম্ভ করে কয়েকজন অফিসাররা বসে কিছু কথা বলতেন, যেগুলো পত্রিকায় দেওয়া হতো না, প্রকাশ করা হতো না। কারণ বাংলা একাডেমির নীতি আদর্শ এটা যেভাবেই আমরা বলি না কেন, বাঙালি জাতীয়তাবাদের মানে কি বলে জন্য কাজ করে। আর মুসলিম লীগ সরকার এবং ওই যুক্তফ্রন্টের আপনি যারা ছিলেন, যুক্তফ্রন্টের পরেও যারা ক্ষমতায় আসেন, তারা এইগুলো সমর্থন করতে ভিন্নভাবে কাজ করছে। কাজেই ওই সময়ে বাংলা একাডেমি পরে 69-এর গণ অভ্যুত্থান ও 71-এর মুক্তিযুদ্ধ, এই সময়কার বাংলা একাডেমি এর মধ্যে অনেকখানি দূরত্ব। আর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরে যেভাবে বাংলা একাডেমি গঠিত হয়েছে এটাও আগেকার ওই সব অবস্থা থেকে ভিন্ন, কিন্তু বাঙালি সংস্কৃতি অবলম্বন করে সবসময় বাংলা একাডেমি এগোতে চেষ্টা করছে। এখানে যখন সৈয়দ আলী আসাদ সাহেব বাংলা একাডেমির পরিচালক হয়ে আসলেন, তখন আমরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি যে সৈয়দ আলী আসাদ সাহেব বাঙালি সংস্কৃতির বিরোধী, কিন্তু আমরা একেবারে মুক্ত হয়ে দেখেছি সৈয়দ আলী হাসান ভুলক্রমেও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, বাংলা সাহিত্য, বাংলা ভাষার সমৃদ্ধির বিরুদ্ধে কোনো কথা বলেননি, বরং তার পক্ষেই কাজ করেছেন। এরা একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন যে বাংলা একাডেমির অনুবাদ, অর্থাৎ পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির গুরুত্বপূর্ণ বই অনুবাদ, এটা বাংলা একাডেমির বড় কাজ হবে। আরও পাঠ্যপুস্তক রচনা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এটাও কাজ হবে। আর সাহিত্য ইত্যাদির বিকাশের জন্য নানা কাজ করবেন, সেগুলো তিনি অন্যদের সঙ্গে মানে স্বীকার করে নিতেন। এই যে অনুবাদ, এনাম হক সাহেব নিজে উদ্যোগী হয়ে কাউকে কাউকে সঙ্গে নিয়ে বইয়ের একটা ভালো তালিকা করেন যে ইংরেজি ভাষা থেকে যেগুলো ক্লাসিক অর্থাৎ কালজয়ী গ্রন্থ, সেই গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করতে হবে, একটা তালিকা তৈরি করেন। এবং কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশ হওয়ার পর এই এনাম হক সাহেবের পরিকল্পনাটা বাস্তবায়িত করা হয়েছে অনেকখানি। আর অনুবাদের ব্যাপারে একটা কথা হলো যে যখন কোনো ক্লাসিক অনুবাদ করা হয়, ক্লাসিক গ্রন্থ, তখন প্রথমেই যে সেই অনুবাদ খুব ভালো হয়ে ওঠে তা না, ত্রুটি বিচ্যুতি থাকে যে স্পষ্ট বোঝা যায় না। ওই রকম অবস্থায় এই অনুবাদ একজনের করার পরে আরও একজনের করেন, দ্বিতীয় জন যখন অনুবাদ করেন আগের জনের অনুবাদ সামনে রাখেন এবং নানাভাবে এটা উন্নত করেন। আরও পরে দেখা যায় যে সেই বই আরও একজন অনুবাদ করছে। এইভাবে বইগুলো লিটল রিপাবলিক কিভাবে আজ পর্যন্ত পাঠযোগ্য অবস্থায় আছে, এটা তো কোনো এক ব্যক্তি অনুবাদ করেননি, এক ব্যক্তি অনুবাদ করেছেন, কিছুদিন পরে আরেক ব্যক্তি করেছেন, কিছুদিন পরে আরেক ব্যক্তি করেছেন, তাদের মধ্য দিয়ে ইংরেজি, ফরাসি, জার্মান এইসব ভাষায় লিটল রিপাবলিক হয়েছে। আমাদের বাংলা ভাষায় তো ওই রকম চিন্তা দরকার, যদি আমরা সত্যি সত্যি বাংলা ভাষা, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের সার্বিক উন্নতি কামনা করি। যাই হোক, এইগুলো বিষয় আমি দীর্ঘ কী বলবো, বিবেচনা করলেই আপনারা পাবেন যে আমরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কোনো পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে অনেক মূল বিষয় ভুলে নানান বাহুল্য এর মধ্যে পড়ে যায়। এইগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। আজকে বাংলা একাডেমির প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে আমি বলবো, বাংলা একাডেমি যদি প্রতিষ্ঠিত হয় তখন এখানে তখন প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী বলা হয়, এখানে প্রধানমন্ত্রী ছিলেন আবুল হোসেন সরকার। শেরেবাংলা একে ফজলুল কৃষক প্রজা পার্টির তিনি সদস্য ছিলেন এবং এখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন। শেরেবাংলা তখনও জীবিত ছিলেন এবং শেরেবাংলা যুক্তফ্রন্টের একটা মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন এই ঢাকায় পূর্ব। এই মন্ত্রী পরিষদ 1 মাস পূর্ণ হওয়ার আগেই তৎকালীন মুসলিম লীগ সরকার বারবার তাকে ওয়ার্নিং দিচ্ছেন যে আপনি যে কথা বলছেন এইটাতে আমাদের পাকিস্তানি জাতীয়তাবাদ থাকে না, আপনি এটাকে বিভ্রান্ত করছেন। এইভাবে লিখিতভাবেই তাকে চিঠি দিয়েছে। তো এইসবের মধ্য দিয়ে তাদের কাজ করতে হয়েছে এবং সেদিন কাজ করা কিরকম অসুবিধাজনক ছিল আজকের দিনে পুরনো অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে জানতে চেষ্টা না করলে তারা বুঝতে পারবেন না। এই কয়েকটা অবস্থায় আছে। বাংলা একাডেমি তো কাজ করতে বলা যায় আরম্ভ করেছে 69-এর গণ অভ্যুত্থানের সময় থেকে, পরে বাংলাদেশ প্রতিষ্ঠার পরে। কারণ এই সময় বাঙালি সংস্কৃতির পক্ষে পূর্ব পাকিস্তানে অল্প কিছু লোক, জ্ঞানী লোক, শিক্ষিত লোক বলে সকলেই সমর্থন করেছেন এবং প্রবলভাবে সমর্থন করেছেন। তো এই বাংলা একাডেমি সম্পর্কে প্রতিষ্ঠা কিভাবে হলো, প্রতিবন্ধী কারা রয়েছেন, কারা এটাকে অবলম্বন করে সামনে এগিয়েছেন, সেখানে শেরেবাংলা ফজলুল হকের নাম অবশ্যই সবার আগে আসবে রাজনৈতিক দিক দিয়ে। তারপরে যে ধাপে ধাপে পরিবর্তন হয়েছে, বিরোধের মধ্য দিয়ে বাংলা একাডেমির অগ্রযাত্রা। বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও এখানে ইসলামী সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে যাব না, আমরা বাঙালি সংস্কৃতিই নেব, কিন্তু মুসলমানদের কথা বলে করে দেখবো, এইসব কথা বলছেন অনেকে। আর অনেকে বলছেন যে হিন্দু মুসলমান বড় কথা না, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাভাষী এবং আমাদের চিন্তা চেতনা এবং জাতীয় উন্নতির জন্য বাংলা ভাষা এই ধরনের বিরোধ ইত্যাদি আছে, এই ধরনের বিরোধ ইত্যাদি আছে। তো এইসব অতিক্রম করে আমরা আজকের অবস্থায় আছি। কিন্তু এখনো কি বাংলা ভাষা, বাঙালি সাহিত্য, বাঙালি জাতীয়তাবাদ এবং রাষ্ট্র বাংলাদেশ এইগুলিকে গড়ে তোলার উপযুক্ত চিন্তা এবং চর্চা আছে? এইটা মানে যারা বিশিষ্ট নাগরিক, যারা মানে জ্ঞানী মানুষ, যারা লেখক, যারা রাজনীতিবিদ, তাদের দিক থেকে চিন্তা করে কাজটা করতে হবে। বাংলা একাডেমি সেগুলো লক্ষ্য করবে করে বাংলা একাডেমির যে মানে কনস্টিটিউশন সেই অনুযায়ী কাজ করবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর সব রাষ্ট্রই সেইভাবে হয়। আমাদের এখানে প্রগতিশীল চিন্তা বলতে যা বোঝায় সেটা এখন খুঁজে পাওয়া যায় না। একজন লেখকের নাম বলতে পারবেন যে এই লেখক প্রগতির প্রতি বিশ্বস্ত থেকে বাংলাদেশে লিখছেন? আমাদের দেশে কি কোনো রাজনৈতিক নেতা আছে? আপনি নাম বলতে পারবেন যে ইনি আমাদের রাজনৈতিক নেতা? আরো অনেক কিছু দেখতে গেলেই দেখছেন আমরা একটা শূন্যতার মধ্যে পড়ে গেছি। আমাদের উঠতে হবে, দাঁড়াতে হবে, উন্নতি করতে হবে, সেটা নতুন করে মানে আমাদের করতে হবে। এই ব্যাপারে বাংলা একাডেমি করতে পারে, কিন্তু বাংলা একাডেমির উপর নির্ভরশীল থেকে তো আমরা পারবো না। পাকিস্তানকালে আমরা যদি পাকিস্তান সরকারের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে মনে প্রাণে কাজ করতাম, তাহলে কি এই বাংলাদেশ হতো, বাঙালি সংস্কৃতি হতো? সেটা আমরা করিনি। আজকেও সরকারি নীতি যেটা সেটা আমরা মান্য করবো, সেই অনুযায়ী কাজ করবো। কিন্তু সরকারের নীতির অতিরিক্ত অনেক কাজ করা দরকার আইন এবং বিধিবিধান অনুযায়ী। সেই কাজ আমরা অন্য ধরনের সংগঠন দ্বারা করবো। বাংলা একাডেমির মতো কাজ করবে। আমরা বাংলা একাডেমির সহায়তা নেব আমাদের জাতীয় উন্নতির জন্য এবং আমাদেরও স্বতন্ত্রভাবে কাজ করার স্বীকৃতি বাংলা একাডেমি অবশ্যই দেবে, এইটুকু আশা করি। তো ইতিহাসের জ্ঞান ছাড়া কোনো বিষয়ের জ্ঞানই কার্যকর করার মতো, কার্যকর হওয়ার মতো হয় না। আর ইতিহাসের জ্ঞান অবলম্বন করে বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা দেখে কাজ করে সেইখানে সুফল পাওয়া যায়, আমরা অগ্রগতির দিকে যেতে পারি। তো আমি অনেক কথা বলে ফেললাম, এত কথা বলা আমার সমীচীন হয়নি। আমি এই বলবো যে সেই মানে ডক্টর মোহাম্মদ এনামুল হক থেকে আজকে মোহাম্মদ আজম বাংলা একাডেমির কথা
এরা কি চিন্তা করেছেন, কিভাবে চিন্তা করেছেন, আর প্রচার কতটুকু হয়েছে, ফলাফল কি হয়েছে, এইটা আমাদের জানা দরকার। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের নিজেদের দুর্বলতা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সচেতন হব, আমাদের করাত্মক শক্তি এবং সাহস বৃদ্ধি পাবে। তো এই কথাগুলো বললাম, আপনারা চিন্তা করবেন আমরা ভালো অবস্থায় নেই, সাংস্কৃতিক দিক থেকে, চিন্তা চেতনার দিকে আমরা ভালো অবস্থায় উত্তীর্ণ হতে চাই। তার জন্য বাংলা একাডেমি আমাদের একটা কর্মক্ষেত্র, কিন্তু তার বাইরেও আমাদের সক্রিয় চিন্তাধারা, অগ্রসর প্রগতিশীল চিন্তাধারা প্রকাশ করার জন্য সংগঠন দরকার, চিন্তা দরকার, পত্র পত্রিকা দরকার। তো এই পর্যন্তই আমি বললাম, আপনারা বিবেচনা করবেন। সবার মধ্যে নতুন চিন্তা চেতনা দেখা দিক, আমরা আমাদের জীবনকে উন্নত করব, সফল করব, গোটা পৃথিবী জুড়ে সব মানুষের জীবনকে উন্নত এবং সফল করার কাজের সঙ্গে আমরা যুক্ত থাকব। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং শুভসখী আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। সবার জন্য শুভ